শুভদৃষ্টির আগেই তটিনীর টিম সেখানে চলে আসে। নিশা, মায়া, প্রকাশ তারা তাদের টিম নিয়ে বিজিত লাহিড়ীকে বলে, ইউ আর আন্ডার অ্যারেস্ট, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। এই কথাটা শোনার পরেই বিজিত লাহিড়ী একটানা সেখান থেকে পালিয়ে যেতে চায়। তখনই বিজিত লাহিড়ীকে ঘিরে ধরে তটিনীর টিম। সেই সাথে আয়ুষের পরিবার, ভাবিন, ভানু তারাও বিজিতকে ধরে রাখে। কারণ বর যদি বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যায় তাহলে তাদের বাইরের মেয়ে লগ্নভ্রষ্ট হবে, আয়ুষই লগ্নভ্রষ্ট হবে, যেটা তারা কোনোদিনও হতে দেবে না। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিজিত লাহিড়ী তার দলবলের কাছ থেকে জানতে পারে যে স্পেশাল ব্রাঞ্চের লোকজন তাদেরকে ঘিরে ধরেছে। এই বিয়ের মণ্ডপ অবধি তাকে পৌঁছাতে দেবে না। তখন এই কথা শুনে বিজিত লাহিড়ী তো তার লোককে ইশারায় ডাকতে থাকে। বিজিত লাহিড়ী তার লোককে বলে, এখান থেকে আমাদেরকে যেভাবে হোক পালাতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যেতে হবে। লোকটি তখন বিজিত লাহিড়ীকে জানায়, কিন্তু স্যার, সেটা কি করে যাবেন আপনি? আপনি তো বরের পোশাকে আছেন এখানে, বরের পোশাকে এখান থেকে পালানো অসম্ভব। তখন বিজিত লাহিড়ী বলে, অত কিছু আমি জানতে চাই না, শুনতেও চাই না। যতটুকু আমি এখন বুঝতে পারছি, আমাকে চারিদিক থেকে ঘিরে ধরা হয়েছে। স্পেশাল ব্রাঞ্চ আমাকে ঘিরে ধরেছে, তাই জন্য এখন এখান থেকে আমাকে পালাতেই হবে, যেভাবেই হোক পালাতে হবে। বিজিত লাহিড়ী তখন ওখান থেকে পালাতে চাইলেই তখন সেখানে জিৎ মুখার্জি চলে আসে, সাথে কাবির চ্যাটার্জিও চলে আসে। সেই সাথে ভাবিন এসে বলে, কি ব্যাপার বিজিত, তুমি কোথায় যাচ্ছ? তখন পাশে দাঁড়িয়ে থাকা প্রার্থনা মজা করতে করতে বিজিত লাহিড়ীকে বলে, তুমি কি পালিয়ে যাচ্ছিলে নাকি? সেটা কিন্তু একদমই হবে না। এই বলে সবাই মিলে বিজিতকে বিয়ের মণ্ডপে নিয়ে চলে যায়। তখন বিজিত লাহিড়ী ও আয়ুষীর বিয়ের জন্য মণ্ডপে সব কিছু আয়োজন শুরু করা হয়। বিয়ের মণ্ডপে পুরোহিত মশাই মন্ত্র পড়া শুরু করেছে। এরপর তখন পুরোহিত মশাইয়ের কথা মতো কনেকে নিয়ে আসা হয় এবং কনেকে শুভদৃষ্টির জন্য দাঁড় করানো হয়। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় তটিনীর টিম সেখানে চলে আসে। তটিনীর টিম এসে বলে যে এই বিয়েটা আপনারা বন্ধ করুন, এই বিয়েটা কোনোভাবেই সম্ভব না, এই বিয়েটা হতে পারে না। এই বরকে এখন আমরা অ্যারেস্ট করে নিয়ে যাব। তখন বিজিতকে উদ্দেশ্য করে বলে যে, বিজিত বাবু, আপনি ইউ আর আন্ডার অ্যারেস্ট, আপনাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে যাব। তাই আপনি কোনো সমস্যা না সৃষ্টি করে আপনি ভালোই ভালোই আমাদের সাথে চলুন। এই কথা শুনে তো বিজিত অবাক হয়ে যায়। অন্যদিকে তখন পরশুরামকে দেখা যায়। পরশুরাম তটিনীকে বলে, কি ব্যাপার তটিনী, তুমি এমন খুঁড়িয়ে খুঁড়িয়ে কেন হাঁটছো? তুমি কি কোথাও আঘাত পেয়েছো নাকি? কোথাও কি আঘাত লেগেছে? তখন এই কথা শুনে তটিনী বলেন, না মানে চৌকাঠে হটশটটা খেয়েছি, আঙুলে ব্যথা পেয়েছি, সেই জন্যই আঙুলটা ব্যথা করছে, ওই জন্যই খুঁড়িয়ে চলছি। তখন পরশুরাম তটিনীকে বলে, তোমাকে দেখে তো এটা মনে হচ্ছে না যে তুমি আঙুলে আঘাত পেয়েছো, আমার তো মনে হচ্ছে তুমি কোমরের কোথাও আঘাত পেয়েছো। তখন এই কথা শুনে তটিনী অবাক হয়ে যায় এবং তটিনী পরশুরাম ওরফে শিবপ্রসাদ গাঙ্গুলিকে জিজ্ঞাসা করে, তুমি কি ডাক্তার নাকি? কি করে সঠিক জায়গায় চিন্তিত করলে? কি করে বুঝলে যে আমার কোমরে ব্যথা পেয়েছি, আমি কোমরের ব্যথার জন্য এভাবে হাঁটছি? আমার বর তো একটা বীমা কোম্পানির কমিশনের এজেন্ট, সে কি করে জানলো কোথায় ব্যথা লাগলে কে কিভাবে হাঁটে? তখন একথা শুনে শিবপ্রসাদ বলে, না মানে ওই তো আমি একজন বীমা কোম্পানির এজেন্ট, সবাই তো আমার কাছে আসে পলিসি করাতে, আর পলিসি করানোর আগে তো মেডিকেল টেস্ট করাতে হয়, তাই না? সেই জন্যই আমি জানি। তটিনী তখন একথা শুনে বলে, হ্যাঁ, আমি কোমরেই আঘাত পেয়েছি, আমি পা পিছলে পড়ে গিয়েছিলাম, তখন কোমরে আঘাত লেগেছে। তখনই লাট্টু পিকু পিছন থেকে ছুটে এসে বলে, মাম্মি, মাম্মি তুমি পড়ে গিয়েছিলে, তোমার কি খুব আঘাত লেগেছে? তখন তটিনী বলে, না বাবা, আমি ঠিক আছি। এই বলে তটিনী শিবপ্রসাদকে বলে, তুমি তবে এখানে থাকো, আমি এখন চেঞ্জ করে আসি, বর আসার তো সময় হয়ে আসলো। এই কথা বলে তটিনী সেখান থেকে চলে যায়। এদিকে শিবপ্রসাদ মনে মনে ভাবতে থাকে, তটিনী তুমি ভীষণই রহস্যময়ী, ভীষণ রহস্যময়ী তুমি, তুমি আমার কাছ থেকে আসল সত্যি গোপন করছো। কে তটিনী, কে তুমি তটিনী, কে তোমার পরিচয়, তুমি ওখানে কেন গিয়েছিলে? তুমি কি বিজিত লাহিড়ীর হয়ে কাজ করছো, নাকি অন্য কোনো টিমের সাথে জড়িত আছো? তুমি কি একজন ক্রিমিনাল? তুমি কে, তুমি আসলে কে তটিনী? তুমি কি আমাকে কখনো জানাবে না যে তোমার আসল পরিচয় কী? এদিকে শিবপ্রসাদ ওরফে পরশুরাম তখন কথাগুলো ভাবছিল। তখনই সেখানে চলে আসে প্রাচী। প্রাচী এসে বলে, জামাইবাবু, তুমি এখানে? ওদিকটা বর চলে এসেছে, আর ছোটদি কোথায়, ছোটদি কোথায় গেল? তখনই শিবপ্রসাদ বলে, ও তো রেডি হতে গেল, শাড়ি চেঞ্জ করতে গেল। তখন এই কথা শুনে প্রাচী বলে, ছোটদি ভাই এখন চেঞ্জ করতে গেল, ও কি বরকে বরণ করতে যাবে না? শিবপ্রসাদ বলে, তুমি একদমই ভেবো না, তোমার দিদি ঠিক সময় মতো সেখানে পৌঁছে যাবে,
তখন এই কথা শুনে প্রাচী বলে, তা যা বলেছো জিজু, আমি আসছি, দেখি ওই দিকটায় কি হচ্ছে। এই বলে প্রাচী বরের গেটের কাছে চলে যায়। অন্যদিকে তখন শিবপ্রসাদ গাঙ্গুলি বেশ চালাকের দৃষ্টিতে তাকায়। এদিকে তখন লাট্টু এসে শিবপ্রসাদ গাঙ্গুলিকে অরূপে পরশুরামকে বলে, জানো তো সকালেও মাম্মি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। তবে হ্যাঁ, মাম্মি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল বটে, কিন্তু সবার সামনে স্বাভাবিকভাবে হাঁটার চেষ্টা করছিল, আবার বারবার হাঁপিয়ে দাঁড়িয়েও পড়ছিল। তখন এই কথা শুনে পরশুরাম অন্যরকম অন্যমনস্ক হয়ে যায়। এদিকে তখন দেখানো হয় বিজিত লাহিড়ীকে। বিজিত লাহিড়ী বরের বেশে মুখার্জি বাড়ির দরজার সামনে চলে এসেছে। মুখার্জি পরিবারের সবাই এটা দেখে ভীষণই খুশি হয়ে যায়। সবাই বরকে বরণ করার জন্য সদর দরজার কাছে চলে আসে। তবে বিজিত লাহিড়ী তখন একা আসেনি, সে সাথে সাথে পুরো টিমকে নিয়ে এসেছে। কারণ বিজিত লাহিড়ী ভালো করেই জানে তটিনী গাঙ্গুলি এত সহজে বিয়ের মণ্ডপ অবধি তাকে পৌঁছাতে দেবে না। আর সেই জন্যই বিজিত লাহিড়ী একেবারে রেডি হয়ে এখানে এসেছে। অন্যদিকে তখন বিজিত লাহিড়ীর সব ইনফরমেশান আছে পরশুরামের কাছে। পরশুরাম তার বসকে কল করে জানিয়ে দেয় যে আপনি যত দ্রুত সম্ভব গ্রেপ্তারি পরোয়ানার নোটিশ আমাকে ফোনে পাঠিয়ে দিন। তারপর দেখুন, আমি বিজিত লাহিড়ীকে বিয়ের মণ্ডপ অবধি যেতে দেবো না। তখন এই কথা শুনে বস বলে, ঠিক আছে পরশুরাম, আমি তোমাকে খুব দ্রুত এটা পাঠিয়ে দিচ্ছি। এরই মাঝে দেখা যায় বলরাম বিজিত লাহিড়ীর কাছ সাথে আসা কয়েকজন লোককে বলে, আপনাদের জন্য আলাদা আয়োজনের ব্যবস্থা আছে, আপনারা আসুন, এদিকে আসুন, আপনাদের আপ্যায়ন করা হবে। বিজিত লাহিড়ীর একজন লোক, যে কিনা তার ম্যানেজার, সে সেখানে তাকে যায়। বাকি সবাই চলে যায় বলরামের সাথে। এদিকে ছদ্মবেশী চাদর মুড়ি দেওয়া বলরামকে কেউ তখন চিনতে পারছে না। এরপরে একটি অন্ধকার শুনশান জায়গায় এলে লোকগুলো বলরামের কাছে জানতে চায়, এটা তো বড় এক অন্ধকার জায়গা, আপনি আমাদেরকে কোথায় নিয়ে এলেন? তখনই সেখানে এসে দাঁড়ায় পরশুরাম। পরশুরামকে দেখে বিজিত লাহিড়ীর লোক বলে, এই তুই কে রে, একেবারে মুখের সামনে এসে দাঁড়ালি যে? তখন পরশুরাম বলে, আমি তোদের বাপ। বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার চেম্বার আর প্রহার। এই বলে পরশুরাম বিজিত লাহিড়ীর লোকদের সাথে অ্যাকশন শুরু করে দেয়, মারপিট শুরু করে দেয়, একে একে সব কটাকে শুয়ে দেয়। এরপর যখন সব লোকগুলো যন্ত্রণায় কাতর হয়ে মাটিতে শুয়ে থাকে, তখনই সেখানে উপস্থিত হয় সৌরভ আর মায়া। পরশুরাম সৌরভ আর মায়াকে বলে, জায়গাটা যত দ্রুত সম্ভব ক্লিয়ার করে ফেলো। সৌরভ আর মায়া লোকগুলোকে গাড়িতে তুলে আর ওখান থেকে তাদেরকে নিয়ে চলে যায়। অন্যদিকে দেখানো হয় বলরাম আর সৌরভ আবারও বিয়ের মণ্ডপের কাছে চলে এসেছে। বিজিত লাহিড়ীকে বরণ করা হচ্ছে। তটিনীর পরিবারের সবাই, তটিনীর মা, আয়ুষীর মা, এমনকি তটিনীও বিজিত লাহিড়ীকে বরণ করে। তটিনী যখন বিজিত লাহিড়ীকে বরণ করছিল, তখনই বিজিত লাহিড়ী মনে মনে বলে, আমি জানি তটিনী গাঙ্গুলি, তুমি কি পরিকল্পনা করেছো। তুমি জানো না যে আমিও তৈরি হয়ে এসেছি। একটু 19-20 করলেই এখানে চেম্বারের বৃষ্টি হবে, আর তারপরেই তুমি দেখবে কত ধানে কত চাল। অন্যদিকে তটিনীও বিজিতের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, তুমি কি ভাবছো সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি, কিন্তু তুমি আমার অপারেশনের কখনোই সাকসেসফুল হতে পারবে না, আমি তোমাকে সফল হতে দেব না। এই বলে তটিনী বিজিতকে বরণ শেষ করে।